হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি বলিউডের একটি আন্ডাররেটেড হরর মিস্ট্রি বারদুবি মুভির এক্সপ্লেনেশন নিয়ে, যেখানে এই মুভিটির কনসেপ্ট বাকি মুভিগুলোর থেকে একটু আলাদা, যেটা আপনাদের নিয়ে যাবে এক বিচিত্র রহস্যের মায়াজালে। তাই ভিডিওটাকে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা আনন্দ নামে এক ব্যক্তিকে দেখি যে মৃতদেহ বহনকারী গাড়ি চালানোর কাজ করত। ফলে আজকেই দুটো মৃতদেহকে শ্মশানে পৌঁছে দিয়ে সে যখন বাড়ি ফেরে, তখনই সে সেই মৃত ব্যক্তিদের অতৃপ্ত আত্মাকে তার বাড়িতে চলে আসতে দেখে, যেটা দেখার সাথে সাথে আনন্দ একটা যজ্ঞে বসে আত্মাগুলোর মুক্তির জন্য মন্ত্রপাঠ করে, যার সঙ্গে সঙ্গে সেই আত্মা দুটো সেখান থেকে উধাও হয়ে যায়। আর এটা দেখে আমরা বুঝতে পারি মৃত্যুর পর যে সকল আত্মারা মুক্তি পায় না তাদেরকে আনন্দ দেখতে পেত। এরপর যজ্ঞ শেষে বাড়ি ফিরে স্নান করার পর সে যখন রাতের খাবার জন্য রান্না করছিল, তখনই তার কাছে তার চাচা দাদুবার কল আসে, যে ভালোভাবেই জানতো আনন্দ কি কাজ করে। এখন কথা বলতে বলতে আনন্দ তার চাচা দাদুবাকে বলে, আমি আবারও সেই স্বপ্নটা বারবার দেখতে পাচ্ছি যেটা আমি ছোটবেলায় দেখতে পেতাম, যার মধ্যে আমি আমার মা আক্কাকে দেখতে পাই যে তার গুরু ও তার শিষ্যদের নিয়ে কোনো একটা গ্রন্থের বিষয়ে কথা বলছিল। যেটা শুনে তার চাচা দাদুবা বলে, স্বপ্নের মধ্যে মানুষ এমন ভুলভাল জিনিস দেখে, এর সঙ্গে তোমার মায়ের কোনো সম্পর্ক নেই, সে একজন সাধারণ মহিলা ছিল। যেটা বলার পর সে আনন্দকে কিছু দিনের জন্য তার বাড়িতে আসতে বলে, যেটাতে আনন্দ কাজের বাহানা দেখিয়ে ফোনটাকে রেখে দেয়। এখন কল কাট হয়ে যাওয়ার সাথে সাথে দাদুবা একটু চিন্তায় পড়ে যায়, যে সঙ্গে সঙ্গে বেদান্ত নামে একজনকে কল করে বলে আনন্দ আবার তার সেই ছোটবেলার স্বপ্ন দেখতে শুরু করেছে, আর এখন তো সে আক্কাকেও দেখতে পাচ্ছে। তাই আমার মনে হয় আমাদের তাকে আসল সত্যিটা বলে দেওয়া উচিত, যেটাতে বেদান্ত নামে ব্যক্তিটা রাজি হয়ে যায়। ফলে আমরা বুঝতে পারি দাদুবা ও বেদান্ত নামে সেই ব্যক্তি মিলে কিছু একটা রহস্য আনন্দের থেকে লুকিয়ে রেখেছে। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে আনন্দকে দেখানো হয় যে গ্রামের বাড়িতে এসে যখন বাড়িটাকে ভালো করে দেখছিল, তখনই সে একটা মেয়ের মৃতদেহকে লক্ষ্য করে, যে হঠাৎ করে উঠে বসে বার্দ বলে ওঠে, যেটা শোনার সাথে সাথে আনন্দের ঘুম ভেঙে যায়। যেটা দেখে আমরা বুঝতে পারি এটা আনন্দের একটা দুঃস্বপ্ন ছিল। এখন ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে সে যখন তৈরি হয়ে কাজে চলে যায়, সেখানে গিয়ে সে তার সিনিয়রের কাছে একটা ছেলের বিষয়ে জানতে পারে, যাকে কোনো শয়তানি জিন আসর করেছিল। তাই আনন্দের সিনিয়র তাকে সেই ছেলেটার সঙ্গে দেখা করতে বললে আনন্দ সাথে সাথে মানা করে দেয়, যে বলে আমি সকলের সামনে তন্ত্রের ব্যবহার বন্ধ করে দিয়েছি, আমি শুধু লোকচক্ষুর আড়ালে সেই সমস্ত অতৃপ্ত আত্মারা যারা আমার কাছে চলে আসে তাদেরকেই তন্ত্রের দ্বারা মুক্ত করি, না হলে নয়। যেটা শুনে আনন্দের সিনিয়র বলে, আচ্ছা ঠিক আছে, তোমার সেখানে যেতে হবে না। যেটা বলে সে তাকে জানায় আজ তার কাছে কোনো শান্তালালের কল এসেছিল, যে তার খোঁজ করছিল এবং বলছিল তার কাছে নাকি তার মায়ের কোনো জিনিস রাখা আছে, যেটা সে তাকে ফিরিয়ে দিতে চায়। তাই সে যেন তার বাড়িতে এসে তার সঙ্গে দেখা করে। এখন কথাটা জানার পর আনন্দ একটু অবাক হয়ে যায়, কারণ তার চাচা দাদুবা তাকে তো কোনো শান্তালালের বিষয়ে কখনো কিছুই বলেনি। তাই আসল রহস্যটা জানতে আনন্দ যখন শান্তালালের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে, তখনই তার সঙ্গে কথা বলার পর সে জানতে পারে আসলে তার মা আক্কা, দাদুবা ও শান্তালাল একসময় একই গুরুর কাছে দীক্ষা নিয়েছিল, যাদের মধ্যে তার মা, যাকে তারা আক্কা বলে ডাকত, সে তন্ত্রমন্ত্রে অনেক বেশি পারদর্শী ছিল। কিন্তু হঠাৎ একদিন দাদুবা তাকে নিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে আসে, যার কাছে আক্কার বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানতে পারে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের কারণে আক্কার মৃত্যু হয়ে গিয়েছে, যার ইফেক্ট তোমার উপরেও হয়েছে এবং তুমি তোমার ছোটবেলার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছো। কিন্তু তখন আমি বিষয়টা জেনে একটু অবাক হয়ে গিয়েছিলাম, কারণ তোমার শরীরে তো কোনো রকম কোনো ক্ষত চিহ্ন পর্যন্ত ছিল না, আর তোমাকে দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে নিশ্চিত তোমার উপরে কেউ কালো জাদু করেছিল। এখন কথাটা শুনে আনন্দ বলে, আপনি কি পুরোপুরি নিশ্চিত যে কেউ আমার উপরে কালো জাদু করেছিল? উত্তরে শান্তালাল বলে, আমার সঠিক জানা নেই, কারণ আমি যতবার দাদুবার কাছে আসল সত্যিটা জানার চেষ্টা করেছি, সে ততবার বিষয়টাকে এড়িয়ে গিয়ে তার কাছে একটা বাক্স, যার মধ্যে একটা গ্রন্থ আছে, সেটা তাকে সামনে রাখতে বলে চলে গিয়েছিল। আর এখন যেহেতু তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই, তাই সেই জিনিসটাকে ফিরিয়ে দিতেই তাকে এখানে ডেকেছে। যেটা শুনে আনন্দ আরও অবাক হয়ে যায়। এরপর বাড়ি ফিরে আনন্দ যখন সেই বাক্সটাকে ওপেন করে, তখন সে তার মধ্যে একটা গ্রন্থকে দেখতে পায়, যেটাকে হাতে নিয়ে ভালো করে দেখতে গিয়ে হঠাৎ আনন্দের শরীর বরফের মতো জমে যায়, যার দরুন তার একটা ভিশন আসে, যেটাতে সে একটা বাচ্চা ছেলেকে দেখতে পায় যে দমবন্ধ হয়ে মারা যাচ্ছে। ফলে বিষয়টাতে আনন্দ প্রচণ্ড অবাক হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে অতীতের কিছু ঘটনাকে দেখানো হয়, যার দরুন আমরা একটা গ্রামের সিন দেখতে পাই,
যেখানে একটা পরিবার তাদের মেয়েকে দাদুবার বাড়িতে নিয়ে আসে, কারণ একটা শয়তানি জিন তাকে আসর করেছিল। তাই মেয়েটাকে সেই শয়তানি জিনের আসর থেকে মুক্ত করতে দাদুবা তাকে আক্কার কাছে নিয়ে যায়। এখন আক্কা সেই জিনটাকে মেয়েটির শরীর ছেড়ে দিতে বললে মেয়েটির মধ্যে থাকা জিন জানায় মেয়েটার বাবা তার ঘর নষ্ট করেছে। আসলে যে গাছের উপরে সে বহু বছর ধরে বাস করছিল সেই গাছটাকে মেয়েটার বাবা কেটে দিয়েছে, তাই সে সেই মেয়েটির সঙ্গে তার পুরো পরিবারকেই শেষ করে দেবে। যেটা বলার পর সে আক্কার কিছু শক্তিকে অনুভব করে বলে, তুমি অন্ধকারের জগতের বিষয়ে জানার চেষ্টা করছো তাই না? কারণ তুমি বার্দোর উপর সিদ্ধি লাভ করতে চাও, যেটার অনুমতি তোমার গুরু দেয়নি। আর বার্দো গ্রন্থ তার গুরুর কাছেই আছে, যেটা সে তাকে কখনোই দেবে না। কিন্তু বার্দো গ্রন্থ তার কাছে না থাকা সত্ত্বেও সে অনেক ধরনের কালো জাদুতে সিদ্ধি লাভ করেছে, যেটা বিষয়ে সে আরও জানতে চায়। এখন আক্কা কথাগুলো শুনে মেয়েটির মধ্যে থাকা জিনকে কোনো উত্তর না দিয়ে তার মন্ত্র বলের দ্বারা মেয়েটির মধ্যে থেকে সেই শয়তানি জিনকে বার করে একটা পাত্রের মধ্যে বন্দি করে নেয়। ঘটনাটির পর মেয়েটির পরিবার মেয়েটিকে নিয়ে বাড়ি চলে যায়, যেটার পর আমরা আক্কাকে তার মেয়ে সামার সঙ্গে দেখি, যেখানে তাদের কথাবার্তার দরুন আমরা জানতে পারি আক্কা তার মেয়ের থেকে এই সমস্ত জিনিস লুকিয়ে রেখেছিল, যাতে করে তার উপর এইসবের কোনো আঁচ না আসে, যার জন্য তার সেই রুমে যাওয়ার কোনো অনুমতি ছিল না। কিন্তু সামার কথা শুনে আমরা বুঝতে পারি যে তার খুব জানার ইচ্ছে ছিল যে উপরের রুমটাতে তার মা সবসময় কি করে, যেটা জানার পর আক্কা ধমকের স্বরে তাকে সেখানে যেতে মানা করে দিয়ে তাকে ঘুম পাড়িয়ে নিজেই সে রুমে চলে যায়। এরপর সে সেই শয়তানি জিনটাকে একটা মাটির হাঁড়ির মধ্যে বন্দি করে তাকে একটা জায়গায় রেখে দেয়, যেখানে ঠিক একই ধরনের হাঁড়ি আরও অনেকগুলো ছিল, যেটা দেখে আমরা বুঝতে পারি আক্কা এই একইভাবে আরও অনেকগুলো জিনকে বন্দি বানিয়ে রেখেছে। এখন দাদুবা তাকে সেই শয়তানি জিনটাকে ছেড়ে দিতে বললে আক্কা জানে জিনটা অন্ধকার জগতের বিষয়ে অনেক কিছু জানে, তাই সে তার অনেক কাজে লাগবে। যেটা শুনে দাদুবা বলে এই ধরনের অশুভ শক্তিকে বাড়ির মধ্যে বন্দি করে রাখাটা মোটেও ভালো কথা নয়, কারণ তার পরিণাম খুবই খারাপ হতে পারে। যেটাতে আক্কা বলে আমি অন্ধকার জগতের আসল শক্তিটাকে না পাওয়া পর্যন্ত কোনো মতেই থামব না। যেটা শুনে দাদুবা রাগ করে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে ফিরে আসে, যেখানে আমরা আনন্দকে দাদুবার বাড়িতে যেতে দেখি, যেখানে গিয়ে সে তার চাচা দাদুবাকে তার মা আক্কার মৃত্যুর আসল রহস্যটা জিজ্ঞাসা করে, যেটাতে প্রথমে তো দাদুবা বিষয়টা বলতে রাজি হয় না, কিন্তু আনন্দ তাকে অনেক জোর করাতে অবশেষে সে সত্যিটা আনন্দের সামনে রিভিল করে, যার দরুন আমরা জানতে পারি 20 বছর বয়সে আক্কা একটা চাষির সঙ্গে বিয়ে করে নেয়, যেটার পর তার একটা মেয়েও হয়। কিন্তু হঠাৎ একদিন তার স্বামী রোগে আক্রান্ত হয়ে মারা যায়, যার শেষ কাজ করার পর আক্কা প্রচণ্ড ভেঙে পড়ে। তাই সে আবারও তার তন্ত্র সাধনার পথে ফিরে যায়। আর যেহেতু আক্কা খুবই দ্রুতই তন্ত্রের সিদ্ধি লাভ করে ফেলছিল, তাই তাদের গুরু আক্কার উপরে ভরসা করে তাকে আরও কিছু গুপ্ততন্ত্রের রহস্য শিখিয়ে দেয়। কিন্তু আক্কা সেই শক্তির দুর্ব্যবহার করে অন্ধকার জগতে যেতে শুরু করে, যাতে করে সে কালো জাদু শিখে বার্ধতন্ত্রের সিদ্ধি লাভ করতে পারে, যেটা অন্ধকার জগতের সবথেকে ভয়ঙ্কর ও শক্তিশালী তন্ত্র। আর এই বার্ধতন্ত্র ব্যবহার করেই আক্কার মৃত্যু হয়েছিল। যেখানে এই বার্ধতন্ত্রের দুটো ভাগ আছে, যার দ্বিতীয় ভাগটা হলো সেই গ্রন্থটা যেটা তাকে শান্তালাল দিয়েছে। কিন্তু বার্ধতন্ত্রের প্রথম ভাগটা আক্কার মৃত্যুর সঙ্গে সঙ্গে কোথাও উধাও হয়ে গিয়েছে, যেটার হদিশ আর কেউই জানে না। এখন কথাগুলো শুনে আনা তার কিছুই না বলে দাদুবাকে সেই গ্রন্থের বাক্সটা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেই দিন রাতে আনন্দ যখন তার কাজের সূত্রে মৃতদেহ নিতে যায়, তখন সে সেই মৃতদেহ দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ এটা সেই বাচ্চার মৃতদেহ ছিল যাকে সে আগের দিন রাতে তার ভিশনের মধ্যে দম বন্ধ হয়ে মরতে দেখেছিল। তাই বাড়ি ফিরে এসে তার বাড়ির দরজার দিকেই একভাবে তাকিয়ে থাকে, কারণ আনন্দ ভালোভাবেই জানতো যে সেই বাচ্চা ছেলেটার অতৃপ্ত আত্মাও তার কাছে চলে আসবে। আর ঠিক সেটাই ঘটে, যেখানে বাচ্চা ছেলেটার অতৃপ্ত আত্মা সেখানে চলে আসে, যার জন্য আনন্দ এবারও যজ্ঞ করে ছেলেটার আত্মাকে মুক্ত করে দেয়। যেটার পর সে বাড়ি ফিরলে একটা অবাক করা বিষয় ঘটে, যেখানে সেই বাচ্চাটার অতৃপ্ত আত্মা পুনরায় আনন্দের কাছে ফিরে আসে, যেটা দেখে আনন্দ পুরো শকড হয়ে যায়। এরপর বাচ্চাটা তার কাছে ভিন্ন ধরনের প্রশ্ন করতে লাগে, যেমন তার মা কোথায়, সে তার মায়ের কাছে কিভাবে পৌঁছাবে, এছাড়া আনন্দ কি কাজ করে ইত্যাদি। যেটা শুনে আনন্দ কোনো উত্তর না দিয়ে তাকে ইগনোর করতে লাগে। এরপর পরের দিন সকালে আনন্দ দাদুবার কাছে গিয়ে তাকে সমস্ত ঘটনা জানালে তার চাচা দাদুবা জানায় অনেক সময় মৃত ব্যক্তিরা তার দেহের মায়া ছাড়তে পারে না, যার জন্য তারা যজ্ঞের দ্বারাও মুক্ত হয় না, যেখানে তাদের সঠিকভাবে মুক্ত হয়ে আত্মার জগতে পৌঁছতে কম করে 6 দিন সময় লাগে। কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা একটা বাচ্চা ছেলে, তাই তার মুক্ত হতে কম করে 12 দিন সময় লাগতে পারে। যেটা শুনে আনন্দ বলে তাহলে আমি এখন কি করব? উত্তরে দাদুবা জানায় ততদিন সে তোমার সঙ্গেই থাকবে, যেটা আনন্দের খুব একটা পছন্দ হয় না, যার জন্য সেই দিন রাতে সে আবারও যজ্ঞ করে ছেলেটার মুক্তির জন্য।
কিন্তু তাতেও লাভ হয় না এবং সেই বাচ্চাটা যার নাম ছিল আদি সে তার মাকে যেহেতু খুব ভালোবাসতো তাই সে তার মায়ের থেকে দূরে যেতে চাইছিল না। তাই আনন্দ তাকে বুঝিয়ে বলে তার মাও খুব তাড়াতাড়ি তাকে নিতে এখানে চলে আসবে। যেটা বলার সাথে সাথে দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের আবারও অতীতের সিন দেখানো হয়, যেখানে আমরা আকাকে দেখি যে তার মেয়ে সামার চুল বেঁধে দিচ্ছিল। ঠিক তখনই সেখানে দাদুবাও চলে আসে, যার পিছন পিছন একটা ছেলেও সেখানে আসছিল। তাই দাদুবা তাকে ধমক দিয়ে তার পিছু নিতে মানা করলে আক্কা বিষয়টাকে লক্ষ্য করে নেয়। যে দাদুবাকে জিজ্ঞাসা করে ছেলেটা কে, উত্তরে দাদুবা জানায় ছেলেটা গ্রামে ঘুরে বেড়ায়, মনে হচ্ছে সে হারিয়ে গেছে। যেটা শুনে আক্কা ছেলেটাকে কাছে ডেকে তার নাম জিজ্ঞাসা করলে সে তার নাম আনন্দ জানায়। যে বলে আসলে ছোটবেলায় কেউ তাকে মন্দিরে রেখে চলে গিয়েছিল, তাই তখন থেকেই সে মন্দিরে থেকে ঘুমায় এবং গ্রামবাসীদের থেকে খাবার চেয়ে নিজের পেট ভরে। যেটা জানার পর আক্কা আনন্দকে আজ সন্ধ্যা থেকেই তার বাড়িতে থেকে সেখানে খাওয়া দাওয়া করতে বলে। যেটা শুনে আনন্দ সেখান থেকে চলে গেলে দাদুবা বিষয়টাতে আপত্তি জানালেও সে আক্কার কথার উপরে বেশি কিছু বলতে পারে না। এরপর সেই দিন রাতে আক্কা সেই শয়তানি জিনটাকে বাইরে বার করে ধ্যানে বসে। তখনই জিনটা তাকে একটা ভিশন দেখায় যার মধ্যে সে মারা গেছে। তাই ভয় পেয়ে গিয়ে আক্কা সাথে সাথে দাদুবাকে কোনো একটা মন্দিরের উদ্দেশ্যে বার হওয়ার জন্য তাদের দুজনের জিনিসপত্র গুছিয়ে নিতে বলে। কিন্তু সে তার মেয়ে সামাকে যেহেতু তার সঙ্গে নিয়ে যেতে চাইছিল না, তাই সে তাকেও আনন্দকে নানা নামে একজনের কাছে জোর করে রেখে চলে যায়। এখন সেই দিন রাতে সামা ও বাকিরা যখন ঘুমাচ্ছিল তখনই যজ্ঞের ঘরে রাখা সেই শয়তানি জিনটা কোনোভাবে সেই মাটির হাঁড়ি থেকে বাইরে বার হয়ে যায়, যার দরুন সেই শব্দে সামার ঘুম ভেঙে গেলে সেভাবে তার মা হয়তো ফিরে এসেছে। তাই বাকিদের ঘুমাতে দেখে সুযোগ বুঝে সামা সেই রুমের মধ্যে চলে যায় যেখানে যাওয়াটা তার মানা ছিল। এখন রুমের মধ্যে যাওয়ার সাথে সাথে সামা তার সামনে সেই ভয়ঙ্কর জিনটাকে দেখতে পায়, যে তাকে দেখতে পেয়ে তাকে সেখানেই শেষ করে দেয়। এদিকে আক্কা ও দাদুবা বাড়ি ফিরে দেখে ছোট আনন্দ বাড়ির এক কোণায় মাথা নিচু করে বসে কান্না করছে, আর নানা নামে সেই বৃদ্ধ ব্যক্তিটা বাড়ি ছেড়ে পালিয়েছে। তাই বিষয়টা দেখে আক্কা বুঝে যায় যে বাড়িতে কিছু তো গন্ডগোল অবশ্যই হয়েছে, যার জন্য সে যখন যজ্ঞের রুমে যায় ঠিক তখনই সে তার মেয়ের মৃতদেহকে সেখানে পড়ে থাকতে দেখে, যেটা দেখে আক্কা পুরো অবাক হয়ে যায়। তখনই সেখানে দাদুবাও চলে আসে, যে এই দৃশ্যটা দেখে প্রচণ্ড কষ্টে কান্নায় ভেঙে পড়ে। ফলে দাদুবা এই ঘটনার জন্য আক্কাকেই দোষ দিতে লাগে, কারণ সে তাকে এই সমস্ত জিনদের বাড়ির মধ্যে রাখতে আগে থেকেই মানা করেছিল, যার কথা আক্কা কর্ণপাত করেনি। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের আবার বর্তমানের ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা বড় আনন্দকে দেখি, যার আদি নামে সেই ছেলেটার আত্মার সঙ্গে থাকতে থাকতে বেশ কয়েকদিন পেরিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও আনন্দ তাকে ইগনোর করতে থাকে। যার দরুন একসময় সে লক্ষ্য করে আদি বাকি বাচ্চাদের খেলা করতে দেখে ভাবছে যে আনন্দ ছাড়া আর বাকি কেউ তাকে দেখতে কেন পাচ্ছে না। যার জন্য আনন্দ অবশেষে আদির সঙ্গে কথা বলে এবং তাকে বোঝানোর জন্য তার সঙ্গে মিথ্যা বলে দেয় যে ছোটবেলায় তাকেও কেউ দেখতে পেত না, কিন্তু ধীরে ধীরে যখন সে বড় হতে শুরু করলো তখনই সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। যেটা শুনে ছোট আদি তার কথা বিশ্বাস করে নেয়। এখন সেই দিন রাতে আনন্দ যখন একটা বই পড়ছিল তখনই আদি তার পায়ের উপর মাথা দিয়ে শুয়ে পড়ে, যেটা দেখে আনন্দ কোথাও না কোথাও তার প্রতি ইমোশনালি অ্যাটাচ হয়ে যায়। যেটার পর সে যখন বাড়ির বাইরে বাসন পরিষ্কার করছিল তখনই হঠাৎ সে বাড়ির ভিতর থেকে আদির গলার আওয়াজ শুনতে পায়, যে তাকে বলছিল তুমি আমাকে চিনতে পারোনি তাই না। যেটা শোনার সাথে সাথে আনন্দ যখন উপরের রুমে যায় সে সেখানে সামাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যার পিছনে একটা ভয়ঙ্কর জিন হাতে সেই গ্রন্থটা নিয়ে তার দিকেই তাকিয়ে আছে, যার বড় বড় দুটো সিংহ ছিল। যেটা দেখে আনন্দ প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায়, যার সাথে সাথে তার ঘুম ভেঙে গেলে আনন্দ লক্ষ্য করে সে তো আসলে সেখানেই বসে আছে যেখানে আগের দিন রাতে সে ছিল, যার মানে হলো এতক্ষণ সে দুঃস্বপ্ন দেখছিল। তাই বিষয়টাকে মাথা থেকে বার করে দিয়ে আনন্দ আদি নামে সেই বাচ্চা ছেলেটার আত্মাকে খুঁজতে লাগে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও সে তাকে খুঁজে পায় না, কারণ দেখতে দেখতে 12 দিন অলরেডি পেরিয়ে গিয়েছিল, যার মানে হলো আদির অতৃপ্ত আত্মা মুক্তি পেয়ে গিয়েছে। যেটা বুঝতে পেরে আনন্দের মন খারাপ হয়ে যায়, কারণ সে আদির প্রতি অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিল। তাই রাতে গিয়ে সে তার চাচা দাদুবাকে বিষয়টা জানালে দাদুবা আনন্দের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ কোনো আত্মার সঙ্গে ইমোশনালি অ্যাটাচ হওয়াটা মোটেও ভালো কথা ছিল না, যেটা আনন্দ ভালোভাবেই জানতো। তাই সে আর কিছুই না বলে বাড়ি ফিরতে লাগে। ঠিক তখনই তার নজর বার্ধ দ্বিতীয় ভাগের উপরে পড়ে, যেটা সে দাদুবাকে দিয়েছিল। তাই সে সেটাকে ভালো করে চেক করলে তার মধ্যে সে একটা কাগজের উপর বানানো সিম্বলের মতো একটা জিনিসকে লক্ষ্য করে, যার পাশে স্বামী বেদান্তের নাম লেখা ছিল, যে আর কেউ নয় সেই গুরুজির একজন শিষ্য, যে আক্কা দাদুবা ও শান্তালালের সঙ্গে তন্ত্রবিদ্যার শিক্ষা নিয়েছিল।
আর গুরুজির মৃত্যুর পর স্বামী বেদান্তি তাদের আশ্রমের লিডার হয়ে যায়। তাই আনন্দ তার কাজের জায়গায় গিয়ে স্বামী বেদান্তের ডিটেলস বার করে নিয়ে তারপর তার আশ্রমে চলে যায়। যেখানে পৌঁছে স্বামী বেদান্তের সঙ্গে কথা বলে সে সমস্ত ঘটনা তাকে জানিয়ে বলে গতকাল সে তার স্বপ্নের মধ্যে এমনও দেখেছে যে কেউ যেন তাকে একটা পিলিয়ারের মধ্যে বেঁধে রেখেছে, যার অপর পিঠে একটা বাচ্চা মেয়েও আছে। এছাড়া সেখানে একটা ভয়ঙ্কর জিনও ছিল যে হাতে একটা বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। এখন এসব কথা শুনে স্বামী বেদান্ত তাকে জানায় আসলে আজ থেকে 32 বছর পূর্বে তাদের গুরুজি বার্ধ গ্রন্থের বাক্সটাকে নিজের কাছে মানে এই আশ্রমের মধ্যে লুকিয়ে রেখেছিল, কিন্তু সেই সময় হঠাৎ একদিন সেই বাক্সটা আশ্রম থেকে অলৌকিকভাবে উধাও হয়ে যায়, যেটার পর থেকে সেটাকে আর খুঁজে পাওয়া যায় না। শেষবারের মতো বাক্সটাকে দাদুবা আক্কার কাছে দেখেছিল আর আক্কাই সেটাকে শেষবারের মতো ব্যবহার করেছে। তাই তার ধারণা এখন যেহেতু সে আক্কাকে বারবার তার স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে, তাই তার একটাই মানে দাঁড়াচ্ছে যে আক্কা কোনো না কোনো রূপে তার আশেপাশেই আছে। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে দাদুবাকে দেখানো হয়, যার কাছে স্বামী বেদান্তের কল আসে, যে তাকে জানায় আনন্দ তার কাছে এসেছিল আর সে তার স্বপ্নের মধ্যে বারবার আক্কাকে দেখতে পাচ্ছে। তাই এটাই সঠিক সময় আনন্দের উপর স্মৃতিমন্ত্রের প্রয়োগ করার, যার মাধ্যমে তারা বার্ধর প্রথম ভাগটার হদিশ পেতে পারে, যেটা শুনে দাদুবা রাজি হয়ে যায়। এরপর আনন্দ যখন দাদুবার কাছে আসে তখন দাদুবা তার সঙ্গে কথা বলার পর শেষমেশ তাকে বার্ধর আসল রহস্যটা জানিয়ে দেয়, যার দরুন আমরা জানতে পারি বার্ধতন্ত্রের সিদ্ধি লাভ করার পর যে কোনো ব্যক্তি মৃত্যুকে হার মানিয়ে দিতে পারে। মানে বার্ধর প্রথম ভাগের সাহায্যে সিদ্ধি লাভ করা ব্যক্তি মৃত্যুর পর যে কোনো মানুষের আত্মাকে অন্য মানুষের মধ্যে প্রবেশ করাতে পারবে, যেখানে আত্মা অন্য শরীরে প্রবেশ করার পর তার আগের স্মৃতি সে ভুলে যাবে, যেটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বার্ধর দ্বিতীয় ভাগের প্রয়োজন হবে। এখানে আমরা এটাও জানতে পারি বার্ধ পদ্ধতি দেখে যেহেতু আনন্দ তার সমস্ত পুরনো স্মৃতি ভুলে গিয়েছে, তাই বার্ধর দ্বিতীয় ভাগের ব্যবহারেই সে তার স্মৃতি ফিরে পেতে পারে, যেটা শুনে আনন্দ পুরো অবাক হয়ে যায়, কারণ সে তো এতদিন জানতোই না যে তার পুরনো স্মৃতিগুলো সে ভুলে গিয়েছে। ঠিক তখনই দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের অতীতের ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা সামার মৃত্যুর পরের ঘটনাকে দেখতে পাই যে সেই দিন রাতে আসলে কি ঘটেছিল। আসলে তখন আক্কা দাদুবাকে বলে সে তার মেয়ের সঙ্গে রুমে একটু একা থাকতে চায়, তাই সে যেন রুমটা থেকে বাইরে চলে যায়, যেটা শুনে দাদুবা রাগ করে বাড়ির বাইরে চলে যায় কাঠ কাটতে, যাতে করে সে সামার দেহকে দাহ করতে পারে। এদিকে বাড়ির ভিতরে আক্কা একটা মাটির হাঁড়ি থেকে সেই বড় বড় শিংওয়ালা জিনকে বার করে তাকে আদেশ দেয় যাতে করে সে স্বামী বেদান্তের আশ্রম থেকে বার্ধর গ্রন্থটাকে এনে তাকে দেয়, যেটা শোনার সাথে সাথে সেই ভয়ঙ্কর জিনটা উধাও হয়ে গিয়ে নিমেষের মধ্যে আশ্রম থেকে সেই গ্রন্থের বাক্সটাকে এনে আক্কাকে দিয়ে দেয়, যেটা দেখে আমরা বুঝতে পারি এই কারণেই 32 বছর আগে আশ্রম থেকে অলৌকিকভাবে গ্রন্থটা গায়েব হয়ে গিয়েছিল। আসলে আক্কা সেই গ্রন্থের সাহায্যে আনন্দের শরীরে তার মেয়েকে প্রবেশ করাতে চাইছিল। এখন আক্কা গ্রন্থটাকে পড়ে একটা যজ্ঞের আয়োজন করতে শুরু করে দেয়, যার দরুন সে একটা পিলিয়ারের এক প্রান্তে ছোট আনন্দ ও অপর প্রান্তে তার মেয়ের মৃতদেহকে দড়ি দিয়ে বেঁধে দেয়, যেটার পর সে বার্ধ মন্ত্র পড়তে শুরু করে দেয়, যার দরুন কিছুক্ষণের মধ্যে আনন্দ আক্কা অদ্ভুতভাবে আচরণ করতে লাগে। আর অন্যদিকে বাড়ির বাইরে দাদুবা লক্ষ্য করে হঠাৎ করে গাছের মধ্যে থাকা পাখিগুলো মরে মাটিতে পড়ছে, যেটা দেখে দাদুবা বুঝে যায় নিশ্চিত আক্কা বাড়ির ভিতরে কিছু না কিছু অবশ্যই করছে। তাই সে দ্রুত বাড়ির ভিতরে গিয়ে দেখে যে রুমে আক্কা ছিল সেটার দরজা ভিতর থেকে বন্ধ, আর আক্কাকে বারবার ডাকা সত্ত্বেও সে কোনো সাড়া দিচ্ছে না। তাই বাধ্য হয়ে দাদুবা রুমের দরজা ভেঙে ভিতরে গিয়ে সেখানকার দৃশ্য দেখে আক্কাকে অনেকবার সবকিছু থামাতে বললে আক্কা যখন কোনো উত্তরই দেয় না, তখন বুদ্ধি করে দাদুবা যজ্ঞের ধুনির উপর জল ঢেলে দেয়, যার সাথে সাথে সে সেখানেই বেহুশ হয়ে যায়। ঘটনাটির পর দাদুবার হুঁশ ফিরলে সে আক্কাকে ও বাকিদের মাটিতে পড়ে থাকতে দেখে, যেটা এক্স্যাক্ট তেমনই সিন ছিল যেমনটা আক্কা তার ভিশনের মধ্যে দেখেছিল। এখন দাদুবা আক্কাকে সামলানোর চেষ্টা করলে আক্কা স্মৃতিমন্ত্র পাঠ করতে বলে, যেটাতে দাদুবা কিছু বুঝতে পারত, তার আগেই আক্কা শেষ হয়ে যায়। ফলে এই ঘটনাটিতে দাদুবা প্রচণ্ড ভেঙে পড়ে। এরপর সে আক্কা ও সামার দেহকে দাহ করে আনন্দকে নিয়ে গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে আনন্দ না কিছু বলছিল আর না তার আগের কোনো কিছু মনে ছিল, মানে সে তার পুরনো স্মৃতি হারিয়ে ফেলেছিল। দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে ফিরে আসে,
যেখানে আনন্দ সবকিছু জানার পর দাদুবাকে বার্দোর দ্বিতীয় ভাগের সাহায্যে রিচুয়াল করে তার পুরনো স্মৃতি ফিরিয়ে দিতে বললে দাদুবা রাজি হয়ে যায় এবং নিয়ম অনুযায়ী আনন্দকে একটা পিলিয়ারের সঙ্গে বেঁধে দিয়ে রিচুয়াল শুরু করে দেয়, যেটা শেষ হওয়ার সাথে সাথে আনন্দ বেহুশ হয়ে গেলে কিছুক্ষণ পর যখন তার হুঁশ ফেরে তখন দাদুবা লক্ষ্য করে আনন্দ হঠাৎ করে আক্কার মতো আচরণ করতে শুরু করে দিয়েছে। তাই অবাক হয়ে সে তার সঙ্গে কথা বললে কাহিনীতে আসে সবথেকে বড় টুইস্ট, যার দরুন আমরা জানতে পারি আসলে সেই দিন রাতে আক্কা তার রিচুয়াল মানে বার্দো কমপ্লিট করে ফেলেছিল, যেখানে সে প্রথমে সামার আত্মাকে সুরক্ষিত করে তারপর নিজের আত্মাকে আনন্দের শরীরে প্রবেশ করিয়ে দেয়, কারণ সে বুঝে গিয়েছিল আজ সে মারা যাবে, যেটা আগে থেকে তাকে সেই শয়তানি জিনটা ভিশনের মাধ্যমে দেখিয়ে দিয়েছিল। তাই সে নিজের মেয়েকে বাঁচানোর আগে নিজেকে বাঁচিয়ে নেয়, যেখানে মরার আগে সে এই জন্যই দাদুবাকে স্মৃতিমন্ত্র পাঠ করতে বলছিল যাতে করে সে আনন্দের বডিটাকে টেক ওভার করতে পারে। কিন্তু সেই সময় যেহেতু দাদুবা আক্কার কথাটা বুঝতে পারেনি, তার জন্য আক্কার আত্মা আনন্দের শরীরে বন্দী হয়ে যায়। এছাড়া মরার আগে আক্কা বার্দোর প্রথম ভাগের সুরক্ষার দায়িত্ব সেই জিনটাকেই দিয়ে দেয় যে আশ্রম থেকে সেটাকে চুরি করে এনেছিল, যাতে করে আক্কা ছাড়া আর কেউই সেটার হদিশ না খুঁজে পায়। এখন এসব জানার পর দাদুবা পুরো অবাক হয়ে যায় যে আনন্দের মধ্যে থাকা আক্কাকে কিছুই বলতে পারে না, কারণ সে বুঝে গিয়েছিল যে আনন্দ এতদিন যে সমস্ত স্বপ্নগুলো দেখেছিল সেটা আক্কাই তাকে দেখিয়েছিল, যাতে করে সে তার শরীরটাকে নিয়ে নিতে পারে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে আনন্দের আত্মার কি হলো? তার উত্তর হচ্ছে আক্কা তার শরীরটাকে টেক ওভার করে নেওয়ার সাথে সাথে আনন্দের আত্মা চিরজীবনের জন্য শেষ হয়ে গিয়েছে। এখন আক্কা সেখান থেকে বেরিয়ে একটা ভিখারিও তার ছেলেকে মন্ত্রবলের সাহায্যে বশ করে নেয়, যেটার পর সে তাদেরকে আনন্দের গাড়ি করে একটা নদীর ধারে নিয়ে যায়, যেখানে গিয়ে সে পুনরায় সেই রিচুয়ালের মাধ্যমে আনন্দের শরীর থেকে নিজের আত্মাটাকে বার করে সেই ভিখারির মধ্যে প্রবেশ করিয়ে নেয় এবং তার ছেলের মধ্যে নিজের মেয়ের সামার আত্মাকে প্রবেশ করিয়ে দেয়। যেখানে আমরা আক্কার কথার দ্বারা বুঝতে পারি তারা দুজন আর কখনোই মরবে না এবং এইভাবেই অনন্তকাল পর্যন্ত বিভিন্ন রূপে জীবিত থাকবে। এরপর আমরা তাদের দুজনকে সেখান থেকে ধীরে ধীরে চলে যেতে দেখি, যেখানে নদীর একধারে আনন্দের মৃতদেহ পড়েছিল, যেটা দেখার সাথে সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল বারদৌবি মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি মুভিটার কাহিনী নিয়ে এখনও আপনাদের কোনো কনফিউশন বা প্রশ্ন থেকে থাকে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।